প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমি তোমাদের সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করাচ্ছিলাম। ইতিমধ্যে আমি তোমাদেরকে 3টে ক্লাস নিয়েছি। আমি চ্যাপ্টার 4-এ তোমাদেরকে শুরু করেছিলাম, সেটা হচ্ছিল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। তার মধ্যে প্রথম অনুচ্ছেদে আমরা দেখেছিলাম যে কোনো ফাংশন যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে, তার রাইট হ্যান্ড সাইড যদি 0 থাকে, আমরা শিখেছিলাম রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0। সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ইকুয়েশন বের করে তার জেনারেল সলিউশন বের করেছিলাম। এরপরে দ্বিতীয় অনুচ্ছেদে আমরা শিখেছিলাম ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়াল টু যদি এক্স অথবা এক্স স্কোয়ার অথবা টোয়াইস এক্স অর্থাৎ এক্স এর কোনো ফাংশন থাকে, সেই ক্ষেত্রে আমরা একইভাবে অক্সিলারি ইকুয়েশন বের করেছিলাম। কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল করতে গিয়ে আমরা তখন দ্বিপদী বিস্তৃতির সাপেক্ষে, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির আমার যে বিস্তৃতির সূত্র আছে সেই সূত্রের সাপেক্ষে পার্টিকুলার ইন্টিগ্রাল করেছিলাম। আজকে আমি তোমাদেরকে করাতে যাচ্ছি যদি রাইট হ্যান্ড সাইড যদি ই টু দি পাওয়ার এক্স আকৃতির হয়, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি। আমরা একটা জিনিস লক্ষ্য করি, সবসময় একই জিনিস আমাদের করণীয় থাকতে হয় কোথায়, অক্সিলারি ইকুয়েশন পর্যন্ত এবং কমপ্লিমেন্টারি ফাংশন পর্যন্ত আমাদের সবারই একই কাজ করতে হয় সব ধরনের অঙ্কের মধ্যে। এবং তারপরে যে যতটুকু থাকে, এই যে বাকি রাইট হ্যান্ড সাইডের উপর নির্ভর করে এক এক নিয়মে আমরা তার সমাধানগুলো বের করেছিলাম, পার্টিকুলার ইন্টিগ্রাল বের করেছিলাম এবং এই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করে তার জেনারেল সলিউশন বের করেছি। আজকে তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে চাচ্ছি রাইট হ্যান্ড সাইডে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে আমরা কিভাবে সেই সমাধানগুলো করতে পারি। এখানে আমাদের 3টা নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে, অথবা আমি যদি বলি সিস্টেম অন, আমরা 3টে সিস্টেম এখানে দেখবো। সিস্টেম অন, নাম্বার অন। আমরা এই সব অঙ্ক করার সময় আমাদেরকে সবসময় সিস্টেম গুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে, তাহলেই তোমরা অঙ্কগুলো সুন্দর করে করতে পারবে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না। দেখো, সিস্টেম অনে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা y of p equal to যদি আমার অঙ্কগুলো এরকম থাকে, কত ফাংশন অফ d e to the power ax, সেই ক্ষেত্রে আমার এর মানটা দিয়ে এখানে স্যাটিসফাই করতে হবে। তখন তোমার লিখতে হবে ফাংশন অফ a e to the power ax। যখন সেটা কখন হবে, যে সমস্ত ক্ষেত্রে ফাংশন অফ a নট ইকুয়াল টু 0, ফাংশন অফ a নট ইকুয়াল টু 0, সেই সব ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে কনস্ট্যান্ট টার্মটা ই টু দি পাওয়ার এক্স এর যে সহগ থাকে, সেই টার্মটা দিয়ে এখানে স্যাটিসফাই করতে হবে, তাহলেই তুমি তোমার অঙ্কটা করতে পারবে। আর যদি ফাংশন অফ a ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে আর এই পদ্ধতি প্রয়োগ করা যাবে না। আমি আসলে দেখি এই পদ্ধতির একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে আমি শিখাতে চাচ্ছি। আমি এই কারণে তোমাদের জন্য আমি উপস্থাপন করতে চাচ্ছি একটা অঙ্ক। দেখো, এই নিয়মের অঙ্কগুলো তোমাদের কাছে খুব মজা লাগবে, কারণ তোমরা আগে থেকে অর্ধেক অঙ্ক তোমরা নিজেরাই জেনে আসছো, নিজেরাই করে আসছো, নিজেরাই বুঝে আসছো। তার কারণ হচ্ছে সেই অঙ্কগুলো তোমরা সবসময় দেখো এইটুক তোমরা সবসময় জেনে আসছি না। দেখো, আমাদের যদি অঙ্কটা এরকম থাকে dy by dx plus 2y equal to যদি ধরি আমি e to the power 5x। দেখো, এইটাকে যদি আমি অন্য ভাবে লিখি, তাহলে লিখতে পারি d square minus 3d plus 2 into y equal to e to the power 5x। দেখো, আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইড e এর পাওয়ার অফ সামথিং আকারে আছে। e এর পাওয়ার অফ সামথিং আকারে থাকলে তখন আমাদেরকে দেখতে হবে এই মানটা, তখন আমাকে অক্সিলারি ইকুয়েশন পর্যন্ত এবং কমপ্লিমেন্টারি ফাংশন পর্যন্ত সব অঙ্কের জন্য একই নিয়ম, আমাদের একই নিয়ম। আমরা সেই কাজটাই করি। আমরা যদি সলিউশন শুরু করি, দেখো প্রথম অংশটুকু আমাদের সবার জন্য এক। প্রথম অংশে আমাদের আছে, দেখো ধরতে হবে, লেট কি ধরবো, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx। সেক্ষেত্রে আমরা dy বাই dx বের করেছিলাম, ইকুয়াল টু m ইন্টু ই টু দি পাওয়ার mx, এবং d স্কোয়ার y ডিভাইডেড বাই ds স্কোয়ার বের করেছিলাম m স্কোয়ার ই টু দি পাওয়ার mx।
দেখো এই মানগুলো যদি আমি 1 নং সমীকরণ মানে বসিয়ে দেই তার কোথায় লেফট হ্যান্ড সাইড, তাহলে আমি সেখান থেকে আমি পাবো অক্সিলারি ইকুয়েশন। একবার আমি করে নিতে চাচ্ছি m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0 যখন e টু দি পাওয়ার mx নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাবো, এখানে আমি একটু যেহেতু লিখে দিই, যেহেতু e টু দি পাওয়ার এটা নট ইকুয়াল টু 0, তার মানে অক্সিলারি ইকুয়েশন ক্ষেত্রে পর্যন্ত আমাদের সবারই একই জিনিস করতে হবে। তার মানে আমি যদি এটাকে 2m মাইনাস m প্লাস 2 করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে m ইন্টু m মাইনাস 2 মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে m মাইনাস 2 আর m মাইনাস 1 ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি m এর দুইটা মান, একটা হলো 1, একটা হচ্ছে 2। এই দুইটা মান আমরা যদি পাই তাহলে আমরা সবাই বলতে পারবো যে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা কি বলবো, যেটাকে আমরা yc দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা লিখে নিই কমপ্লিমেন্টারি ফাংশন yc ইকুয়াল টু আমার দুইটা, তাহলে c1 e টু দি পাওয়ার mx, m এর মান হচ্ছে 1, তাহলে e টু দি পাওয়ার x প্লাস c2, m এর মান হচ্ছে 2, তাহলে e টু দি পাওয়ার twice x। তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন পর্যন্ত আমাদের সবারই হয়ে গেল। আশা করি এই কমপ্লিমেন্টারি ফাংশন বিগত দিনে যা শিখেছো এখনো তাই আমি করলাম, তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। এবার দেখো আমি যদি 1 নং সমীকরণটা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে চাই তাহলে ইহাকে আমার কিভাবে লিখতে হয় এটা আগে লেখাটা দেখো। y অফ p অন অফ কি ছিল আমাদের d স্কয়ার মাইনাস 3d প্লাস 2, d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 e টু দি পাওয়ার 5x। আমি এখন দেখব এই যে কনস্ট্যান্ট টার্মটা 5 আছে, 5 দ্বারা এটাকে স্যাটিসফাই করে কিনা বা এর মানটা 0 হয় কিনা। আমি যদি এখানে 5 বসাই তাহলে 5 স্কয়ার মাইনাস 3 ইন্টু 5 প্লাস 2, তাহলে আমার কত আসছে 25 আর 2 27 আর হলো 15, তাহলে 12 থেকে যাচ্ছে। অর্থাৎ এই ফাংশন অফ এর মান তখন শূন্য হয় না। আমার প্রথম শর্ত হচ্ছে, প্রথম নিয়ম হচ্ছে বা প্রথম সিস্টেম হচ্ছে যদি ইহা দেখা যায় শূন্যের সমান হয়ে যেত তাহলে আমার এই নিয়ম করা যেত। আমার টার্গেটই হচ্ছে যে এই ফাংশন অফ এ এইটার মান নট ইকুয়াল টু 0। যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব সেটা তোমাদের কাছে আমি এখন দেখাতে চাচ্ছি। তাহলে আমরা কি হবে, নট ইকুয়াল টু 0 ক্ষেত্রে এখানে লিখতে পারি ফাংশন অফ 5 নট ইকুয়াল টু 0। এখন হবে কি, তাহলে এই মানটা দিয়ে এখানে স্যাটিসফাই করতে হবে। 3 ইন্টু 5 প্লাস 2 ই টু দি পাওয়ার 5x, তাহলে আমাদের এখানে আসছে 1/12 ই টু দি পাওয়ার 5x। দেখো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে করা হয়ে গেল। সো দ্য জেনারেল সলিউশন ইজ আমরা y দিয়ে প্রকাশ করি, yc প্লাস y অফ p। yc ছিল আমাদের c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার twice x প্লাস 1/12 ই টু দি পাওয়ার 5x। প্রিয় ছাত্ররা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমরা প্রথম ধাপের যতটুকু আছে লেফট হ্যান্ড সাইড পর্যন্ত সব আমি একই করেছি। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড পর্যন্ত যতটুকু ছিল তার কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি করার ক্ষেত্র পর্যন্ত আমার এইটা সব ধরনের নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র ডান দিকের পোর্শনটা বিভিন্ন মানের জন্য, বিভিন্ন প্যাটার্নের জন্য আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা এখন কিভাবে করলাম। প্রথম নিয়মটা হচ্ছে ফাংশন অফ এ যদি শূন্যের সমান হয় তাহলে আমরা এটা করতে পারবো না, কিন্তু ফাংশন অফ এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ডাইরেক্ট ওই মানগুলো কোথায়, এই কনস্ট্যান্ট মানটা ডি এর জায়গায় বসিয়ে আমরা যা পাবো তাই হবে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল আমি এখানে পেয়েছি কমপ্লিমেন্টারি ফাংশন এন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল, দুইটার যোগফলই হচ্ছে আমার জেনারেল সলিউশন। তাহলে আমি জেনারেল সলিউশনটা এখানে লিখে ফেললাম। আশা করি এই নিয়মটা তোমাদের সবাই জানা আছে বা সবাই বুঝতে পেরেছো। এবার আমি আর দ্বিতীয় ধাপে যাই। আরেকটা নিয়ম তোমাদের এখানে আমি বলতে চাচ্ছি। এত সময় বলছিলাম ফাংশন অফ এ নট ইকুয়াল টু 0, এখন আমি বলতে চাচ্ছি ফাংশন অফ এ যদি শূন্যের সমান হয়, ফাংশন অফ এ যদি শূন্যের সমান হয়
তখন আর এই নিয়ম চলবে না, তখন আমাদের নিয়ম পাল্টে যাবে। সেই নিয়ম পাল্টানো হচ্ছে, সেই নিয়মটা আমি তোমাদের এখন দেখাতে যাচ্ছি। সেই ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল y অন বাই ফাংশন অফ d e টু দি পাওয়ার x, আমি বলতে চাচ্ছি ফাংশন অফ a ইকুয়াল টু 0, অর্থাৎ তাহলে আর এই d এর জায়গায় এর মানটা বসিয়ে অঙ্কগুলো করা যাবে না। তখন তোমাদের সূত্র হচ্ছে x অন বাই, একবার ডিফারেন্সিয়েট করতে হবে কার, এটাকে অন বাই অন x ইন্টু অন বাই f ড্যাশ d টু দি পাওয়ার x। তখন তুমি দেখো এই জায়গায় তুমি f ড্যাশ a বসিয়ে e টু দি পাওয়ার x এর মান নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে f ড্যাশ a নট ইকুয়াল টু 0, এই কথাটা যেন অবশ্যই থাকে, এবং এই পার্টটুক না হলে তাহলে কিন্তু এটা হবে না। যদি এখানেও দেখা যায় f ড্যাশ a, আমি পরে অঙ্কে করবো যদিও, যদি f ড্যাশ a ইকুয়াল টু 0 তখন এখানে বসালে পাওয়া যায়, তখন আমাকে আরেক ধাপ এগিয়ে সামনের দিকে আগাতে হবে। তাহলে এই যে সামনের দিকে যে আগাতে যতক্ষণ পর্যন্ত 0 হতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মানগুলো বসানো যাবে। তাহলে আমরা এখন এই নিয়মের একটা অঙ্ক করতে যাচ্ছি, যে অঙ্কগুলো ফাংশন অফ a ইকুয়াল টু 0 কিন্তু f ড্যাশ a নট ইকুয়াল টু 0। আসো এই অঙ্কটা দিয়ে তোমাদেরকে বাকিটুকু তোমাদের করতে পারবো বা বুঝাতে পারবো বলে আমি বিশ্বাস করি। আসো আমরা এই ধরনের একটা অঙ্ক তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে চাচ্ছি। ধরো d স্কয়ার মাইনাস a স্কয়ার অফ y ইকুয়াল টু e টু দি পাওয়ার, ধরে নিলাম কি আছে এখানে, ডাইরেক্ট মাইনাস x ধরে নিলাম, বা 2x ধরতে পারতাম, একটা ধরলেই হতো। আমি এখানে যেহেতু a আছে এই কারণে আমি e টু দি পাওয়ার x ধরে নিচ্ছি। এখন এই ধরনের অঙ্কের প্রথম ধাপ, এইটা কিন্তু তোমাদের সব সময় e টু দি পাওয়ার mx ধরে নিতে হবে। তাহলে dy বাই dx সমান হবে m ইন্টু e টু দি পাওয়ার mx, এবং d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার হবে m স্কয়ার e টু দি পাওয়ার mx। এটা সব ক্ষেত্রেই কিন্তু আমাদের একই জিনিস আসবে, এবং সব ক্ষেত্রে একই জিনিসই আমাদের দেখতে হবে। তাহলে অক্সিলারি ইকুয়েশন তুমি বলো, অক্সিলারি ইকুয়েশন হবে d স্কয়ার মানে হচ্ছে m স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0 যখন e টু দি পাওয়ার mx নট ইকুয়াল টু 0। তাহলে e টু দি পাওয়ার mx এর মান যখন শূন্য হবে না, সেই ক্ষেত্রে আমরা এটা পাবো। তুমি দেখো তাহলে m ইকুয়াল টু পেলাম আমরা প্লাস মাইনাস a, m ইকুয়াল টু আমরা পেলাম প্লাস মাইনাস a। তাহলে তুমি বলো কমপ্লিমেন্টারি ফাংশন y অফ c ইকুয়াল টু, দেখো c1, একটু লক্ষ্য করো তুমি, এখন এখানে আমরা কি পাচ্ছি, c1 এর মানটা পাচ্ছি, কি পাচ্ছি, e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস x। একটা মাইনাস একটা প্লাস তুমি তোমার সুবিধা মতো আগে পরে যে কোনো জায়গায় লিখতে পারো। এখন আমি আমার মূল জায়গায় চলে আসি কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি করার জন্য। y অফ p, কমপ্লিমেন্টারি ফাংশন আমার তৈরি হয়ে গেল। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল তৈরি করার জন্য সেখানে আমাদের আছে y অফ p ইকুয়াল, তুমি প্রথম ধাপ যা আছে তাই তুমি লিখে যাও d স্কয়ার মাইনাস a স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস x। এখন আমি মাইনাস a দ্বারা যদি এই সমীকরণটাকে মানে দেখাই, তাহলে দেখা যাচ্ছে এখানে d a স্কয়ার মাইনাস a স্কয়ার অর্থাৎ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে ফাংশন অফ a ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এই নিয়মে আর এই অঙ্ক করা যাবে না, আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। সেই সামনের দিকে এগোতে হলে আমাদের এখন কোথায় যেতে হবে সেটা একটু তাকাও। যদি এখানে নট ইকুয়াল টু 0 থাকতো তাহলে কিন্তু করতে পারতাম, কিন্তু ইকুয়াল টু 0 হয়ে গেল বিধায় আমরা এই নিয়মটা করতে পারবো না। তখন তোমার এর পরের ধাপে তুমি চলে যাও, এটা তোমার হবে একটা x, কয়বার d স্কয়ার আছে, একবার তুমি ডিফারেন্সিয়েট করবে, একবার ডিফারেন্সিয়েট করলে d স্কয়ার কে কত হবে 2d, তাহলে 2d, তাহলে 1/2d e টু দি পাওয়ার মাইনাস ax। এখন দেখো 1/2d কে আমি যদি বাম দিকে একটু সরিয়ে লিখি, তাহলে দেখো x/2 লিখতে পারি, x/2 1/d অফ e টু দি পাওয়ার মাইনাস ax। 1/d হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত করতে, অর্থাৎ ইন্টিগ্রেশন। সেক্ষেত্রে আমরা লিখতে পারি x/2 ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার
মাইনাস এ এক্স ডিএক্স। তোমরা সবাই জানো ইন্টিগ্রেশনের বেলায় আমাদের কি করতে হবে, যা থাকবে তাই ডিভাইডেড বাই তার ধ্রুব পাওয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস 2। তাহলে মানটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2। এখন আমার একটু অঙ্কের মধ্যে দুইটা পার্ট। প্রথম পার্টটা আমি আগেই বের করেছিলাম, দ্বিতীয় পার্টটা এখন বের করেছি। দ্বিতীয় পার্ট দুইটা নিয়ে যখন আমি জেনারেল সলিউশন লিখবো, তাহলে আমি লিখতে পারি y ইকুয়াল টু yc প্লাস yp। এখন দেখি c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস x। আর এখানে আমার আসছে একটু দেখো, এখানে একটা মাইনাস চিহ্ন বাদ হয়ে গেছে, তাহলে মাইনাস x ই টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2, x ই টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এই অঙ্কটাও আমাদের হয়ে গেল। আশা করি তোমরা তাহলে কি হলো, যদি কখনো দেখা যায় ফাংশন অফ a ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রেও তুমি অঙ্ক করতে পারো। ফাংশন অফ a নট ইকুয়াল টু 0 হলেও তুমি অঙ্কটা সেরে নিতে পারো বা করে নিতে পারো। এখন এই দুইটা ধাপ পেরিয়ে যদি দেখা যায় কখনো এই দুই ধাপের মধ্যে পড়ে না, তখন তোমাকে আরো অধিকতর সামনের দিকে এগোতে হবে। সেই নিয়মটা তোমাদের আমি শিখাতে যাচ্ছি। এই চ্যাপ্টারের বা এই অনুচ্ছেদের মধ্যে এইটাই হলো তৃতীয় নিয়ম। তাহলে তুমি লিখতে পারো নিয়ম 3 অথবা তুমি যদি লেখো যে স্টেপ 3, যাই লেখো না কেন, আমি যদি সিস্টেম বলি একই কথা। তাহলে যে যখন যেটা তোমার লিখতে ইচ্ছে করো তুমি তাই লিখতে পারো, তবে এই সিস্টেম 3। তৃতীয় নম্বর নিয়ম অথবা সিস্টেম 3টা কিভাবে করা হয় সেটা তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় স্টুডেন্ট, সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই প্রশ্নমালার আমি যে ধারাবাহিকতা আছে, একটা মান, একটা রাইট হ্যান্ড সাইড 0, একটা এক্স এর ফাংশন, তারপর আমরা পাইলাম ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন। পরবর্তী ক্লাসগুলো যদি আমি করি তখন দেখবা ই টু দি পাওয়ার এক্স হওয়ার পরে তার সাথে থাকবে সাইন এক্স অথবা কজ এক্স, অথবা ই টু দি পাওয়ার এক্স এর সাথে আবার সাইন এক্স কজ এক্স সম্মিলিত পদ। সেগুলো না হয় এর পরের চ্যাপ্টার। আপাতত আমি এখন তোমাদের তৃতীয় নিয়মটা করাতে চাচ্ছি। দেখো, আমি এখন লিখতে চাচ্ছি ই টু দি পাওয়ার এ এক্স। আমি প্রথম বলেছিলাম যদি এফ ড্যাশ এ এফ অফ এ, এখানে বলছিলাম এফ অফ এ নট ইকুয়াল টু 0। আমি নট ইকুয়াল টু যদি 0 হয় তখন তোমাদেরকে আমরা একটা কথা বলেছিলাম। দ্বিতীয়, সেখানে বলেছিলাম ডাইরেক্ট মানটা বসাবো। তারপরে বললাম যদি এটা ইকুয়াল টু 0 হয়ে যায় তখন আর ওই নিয়ম করা যাবে না। তখন তোমার সূত্রটা ছিল এক্স অন বাই এফ ড্যাশ ডি ই টু দি পাওয়ার এ এক্স। তখন তোমাদের এটা ছিল। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম এফ ড্যাশ এ নট ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম এফ ড্যাশ এ নট ইকুয়াল টু 0, তখন এই সূত্রটা বলবো। কিন্তু আমি এখন আবারও বলতে চাচ্ছি যদি এফ ড্যাশ এ ইকুয়াল টু 0 হয়ে যায়, এফ অফ এর তো 0ই হলো, তারপর আবার এফ ড্যাশ এ ইকুয়াল টু 0 হলো, তখন তুমি আরো এক ধাপ এগিয়ে আবার এক্স দিয়ে গুণ করে এফ ডাবল ড্যাশ ডি ই টু দি পাওয়ার এক্স করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে এফ ড্যাশ এ নট ইকুয়াল টু 0 কিনা। যদি ওখানেও তুমি দেখো এফ ডাবল ড্যাশ এ ইকুয়াল টু 0 চলে আসছে, তাহলে তোমাকে আরো এক ধাপ আগাতে হতো এক্স কিউব অন বাই এফ ট্রিপল ড্যাশ ডি ই টু দি পাওয়ার এক্স। সেই ক্ষেত্রে কিন্তু এইটা নট ইকুয়াল টু 0 হতে হইতো, কিন্তু ট্রিপল ড্যাশ এ ইকুয়াল নট ইকুয়াল টু 0 হতো। অর্থ হইল যতক্ষণ না পর্যন্ত আমাদের 0 থাকবে ততক্ষণ পর্যন্ত আমার সামনের দিকে অগ্রসর হতে হবে। আর একবার যদি নট ইকুয়াল টু চলে আসে তখন আর আমাকে অগ্রসর হতে হবে না। আমি এখন তোমাদেরকে শিখাতে চাচ্ছি, এখানে দেখো যদি এফ ডাবল ড্যাশে নট ইকুয়াল টু 0 হয় এই ধরনের একটা অঙ্ক, তাহলে এই দুইবার যদি হয়, তিনবার যদি হয়, যতবার তুমি ডিফারেন্সিয়েট করো না কেন সব ধরনের অঙ্ক তুমি করতে পারবে এবং সেই অঙ্কগুলো তোমাদের কাছে খুব মজা লাগবে। আসো আমরা আবারও একটা অঙ্ক দিয়ে তোমাদের এই অনুচ্ছেদের নিয়মগুলো শেষ করতে চাচ্ছি। অঙ্কটা যদি এরকম থাকে, দেখো
d cube plus 3d square plus 3d plus 1 of y equal to, ধরো আমি কি দেবো, একটা e to the power minus a, e to the power minus x। তুমি প্রথম লক্ষ্য করো এখানে কিছু নাই, তার মানে বাম দিকে একটা 1 আছে। তুমি অক্সিলারি ইকুয়েশনটা বের করে নাও। অক্সিলারি ইকুয়েশন বের করতে হলে তুমি এখান থেকে আবার সেই একই কথা ধরি, y equal to e to the power m x, e to the power m x। তখন তুমি তিনবার, কারণ তোমার d কিউব আছে, তাহলে m into e to the power mx d square y divided by ds square সমান m square e to the power mx। যখন তুমি d cube of y divided by dx cube করবে, m cube e to the power mx বসবে। দেখো তাহলে তোমার সমীকরণটা দাঁড়ায়, অক্সিলারি ইকুয়েশন আমি সরাসরি লিখে ফেলতে চাই, তাহলে তুমি পাবে m cube plus 3m square plus 3m plus 1 equal to 0, লিখে নিলাম e to the power mx not equal to 0। তার মানে আমি পাচ্ছি m plus 1 whole cube equal to 0। সেক্ষেত্রে তুমি পাচ্ছ m equal to -1 এবং -1, অর্থাৎ ত্রিঘাত সমীকরণ এখানে, অর্থাৎ তার উত্তর হবে 3টা। তাহলে একটা পেলাম -1, একটা পেলাম -1 আর একটা পেলাম তারপরটা -1। এখন তুমি দেখো y of c কমপ্লিমেন্টারি ফাংশন যদি তুমি লেখো, তাহলে তুমি লিখতে পারো প্রথমটা হবে c1, দ্বিতীয়টা হবে c2 এর সাথে x, তারপরটা হবে c3 এর সাথে h স্কয়ার আর e to the power -x বা 1x। 1x ও লিখতে পারো, -x ও লিখতে পারো। 1 দিয়ে গুণ করলে কোন সংখ্যাকে তার মান কি হয়ে যায়, ওই সংখ্যাটাই থেকে যায়, এই জন্য না লিখলেও চলে। দেখো এই হলো আমার কমপ্লিমেন্টারি ফাংশন। এখন এই পার্টিকুলার ইন্টিগ্রাল করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটার দিকে তোমাদের নিয়ে যেতে চাচ্ছি। এখন দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল যখন তুমি করবে তখন আমার সূত্রটা কি, y of p। পার্টিকুলার ইন্টিগ্রাল লেখার সূত্রটা হচ্ছে y of p। দেখো তুমি তোমার অঙ্ক নিয়ে এসো, y of p d plus 1 whole cube to the power -x। তুমি একটু লক্ষ্য করো, খুবই মজার জিনিস, একটু লক্ষ্য করলে তুমি এই অঙ্কটা পারবে। দেখো এখানে কিছু নেই, তার মানে -1 আছে, এই 1 দিয়ে যদি এটাকে স্যাটিসফাই করি তাহলে -1 + 1 = 0 হয়ে যায়। তার মানে ফাংশন অফ a, আমরা যেটা বলেছিলাম ফাংশন অফ a = 0 চলে আসছে। তাহলে ফাংশন অফ a যদি 0 চলে আসে, তাহলে আমার এই পদ্ধতি করা যাবে না, এই পদ্ধতি করা যাবে না। তখন আমরা কি করব, সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপ মানে হচ্ছে আমরা এখানে একটা x লিখব আর এটাকে একবার ডিফারেন্সিয়েট করব। একবার ডিফারেন্সিয়েট করা মানে হলো d + 1 হোল স্কয়ার e to the power -x। দেখো এখানেও আমার x এর যে সহগটা আছে সেটা যদি বসিয়ে দেই, তাহলে তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারো না, আবারও শূন্য চলে আসছে। তাহলে এই ধাপও তুমি করতে পারবে না, তখন তোমাকে করতে হবে s স্কয়ার 1 এটাকে আবার ডিফারেন্সিয়েশন 6 into d plus 1 e to the power -x। এখন আবারও দেখতে পাচ্ছি যে f double dash x equal to 0, তাহলে আবারও যেহেতু 0 আসছে, আমার এখানেও অঙ্কটা শেষ করা যাবে না। তখন তোমার আরো এক ধাপ আগাতে হবে, x cube 1/6, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে তার মান চলে আসছে 1 e to the power -6। তাহলে সর্বসাকুল্যে আমরা দেখতে পাচ্ছি যে কি আসছে এখানে 1/6 x cube e to the power -x। দেখো আমার কত সুন্দর করে পার্টিকুলার ইন্টিগ্রালটা করতে পারছি। তোমরা কি করেছো, ধাপে ধাপে এগিয়েছো। যেখানেই তোমার শূন্য যদি হয়ে যায় তখন আর তুমি করতে পারবে না, আস্তে 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 সামনের দিকে অগ্রসর হতে হবে। তোমাকে সবসময় লক্ষ্য করতে হবে যেন তোমার কোথায় গিয়ে শূন্য বাদ, মানে শূন্য হয় না, অন্য কোনো ধ্রুবক পদ আসে, সেখানেই তোমাকে থেমে যেতে হবে। তাহলে আমার দেখো এখন পার্টিকুলার ইন্টিগ্রাল করাটা শেষ। তাহলে আমার জেনারেল সলিউশন এখন লিখে ফেলি। সো দ্য জেনারেল সলিউশন ইজ কি হবে, জেনারেল সলিউশন ইজ y equal to yc and yp। yc ছিল আমার c1 plus c2 x plus c3 x square e to the power -x plus 1/6 into x cube e to the power -6।
তাহলে এই অনুচ্ছেদের তোমার যে নিয়মটা আছে, এক্সপোনেনশিয়াল অর্থাৎ e টু দি পাওয়ার x সমন্বিত যদি কোনো কিছু থাকে, তখন তোমাকে এই নিয়মেই অঙ্কগুলো করতে হবে, আস্তে 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 সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন বাসায় গিয়ে এই নিয়মের অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং পরবর্তীতে আমি এর পরের যে ধাপগুলো আছে, সেই e টু দি পাওয়ার x এর পরিবর্তে পরে আছে তোমার sin ax অথবা cos ax ইত্যাদি, আমি সেই চ্যাপ্টারটা তোমাদের পরের ক্লাসে করব। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার, সুস্থ থাকো সবাই।